নমস্কার, আমি সুদীপসা। গল্পের ঠেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শোনাব বহুল চর্চিত একটি রাজবাড়ির হত্যা রহস্যের কাহিনী। আসুন তাহলে শুরু করা যাক। অনাদিকাল থেকেই মানুষ একে অপরকে হত্যা করেছে, কখনো ধর্মের জন্য, কখনো ক্ষমতা বা অর্থের জন্য, আবার কখনো ভালোবাসার জন্য। তবে কিছু কিছু খুনের ঘটনা ঘটে যা সাধারণ জনগণের মধ্যেও তোলপাড় সৃষ্টি করে। আমরা ভাবি, এও কি সম্ভব? আজ আমি যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, সেটি সেই সময় শুধু ভারতে নয়, বিদেশেও ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছিল। ঘটনাস্থল পাকুড়। পাকুড় বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনার একটি ছোট কিন্তু সমৃদ্ধ জমিদারি এস্টেট ছিল সেই সময়। প্রকৃতপক্ষে এটি সেই সময় বাংলার অন্যতম ধনী এস্টেট ছিল, যার সেই সময় বার্ষিক আয় ছিল প্রায় ৩০,০০০ টাকা, যার বর্তমান মূল্য প্রায় ২৫ লক্ষ টাকার সমান। পাকুড়ের তৎকালীন রাজা ছিলেন কুমার প্রতাপেন্দ্র। প্রতাপেন্দ্রের দুই পুত্র ছিলেন, বিনয়েন্দ্রচন্দ্র পাণ্ডে এবং অমরেন্দ্রচন্দ্র পাণ্ডে। তবে তারা সহোদর ছিলেন না, ছিলেন বৈমাত্রেয় ভ্রাতা। ১৯২৯ সালে রাজা প্রতাপেন্দ্রচন্দ্র পাণ্ডের মৃত্যুর পরে ওনার বিশাল সম্পত্তি, সাথে বিনয়েন্দ্র অমরেন্দ্রর পিসি দেওঘরের রানী সূর্যবতী দেবীর সম্পত্তিরও যৌথ উত্তরাধিকারী ছিলেন এই বৈমাত্রেয় ভ্রাতাদ্বয়। পিতার মৃত্যুর সময় অমরেন্দ্র ছিলেন নাবালক, তাই তার সম্পত্তি দেখভালের দায়িত্ব ছিল জ্যেষ্ঠ ভ্রাতা বিনয়েন্দ্রের ওপর। কিন্তু এই বিশাল সম্পত্তির অভিভাবক বিনয়েন্দ্রের স্বভাব চরিত্র নাকি ভালো ছিল না। সে যথেচ্ছভাবে অর্থ ব্যয় করত, মহিলা সঙ্গে অর্থ খরচ করত। ছোট ভাই অমরেন্দ্র যখন সাবালক হন, তখন দাদা বিনয়েন্দ্রর কাছে নিজের সম্পত্তির অংশ দাবি করেন। প্রথমে তো বিনয়েন্দ্র ভাইকে বুঝিয়ে সুঝিয়ে বশীভূত করার চেষ্টা করেন, কিন্তু বিফল হয়ে বুঝতে পারেন এইভাবে অমরেন্দ্রকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। দুই ভাইয়ের মধ্যে সেই থেকে শুরু হয়ে যায় গোপন শত্রুতা। আর এই শত্রুতাই পরবর্তীকালে এমন এক অপরাধের জন্ম দেয়, যা শুনলে আজও আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ১৯৩৩ সালের ২৬শে নভেম্বর ২০ বছর বয়সী অমরেন্দ্র বন্ধু স্বজন পরিবেষ্টিত হয়ে হাওড়া স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ট্রেন ধরার উদ্দেশ্যে, কারণ তিনি কলকাতা থেকে পাকুড় ফিরছিলেন। ভিড়ের মধ্যে হঠাৎ তিনি সূঁচ ফোটার মতন একটা কিছু ব্যথা তার ডান বাহুতে অনুভব করলেন। সঙ্গে সঙ্গে তিনি দেখলেন একজন ধূসর রঙের শাল গায়ে দিয়ে বেঁটে মতো একটা লোক ভিড়ের মধ্যে হারিয়ে গেল। অমরেন্দ্রর সাথে যারা ছিলেন তাদেরকে ঘটনাটি জানানো মাত্র তারা চিন্তিত হয়ে পড়েন এবং ডাক্তারের পরামর্শ নিতে বলেন। অমরেন্দ্রর ক্ষতস্থানটি থেকে তখন হলুদ রঙের রস নির্গত হচ্ছিল এবং স্থানটি আস্তে আস্তে ফুলেও যাচ্ছিল। সেই সময় বিনয়েন্দ্র অমরেন্দ্রর ক্ষতস্থান পরীক্ষা করে বলে, তারা যোদ্ধা পূর্বপুরুষের বংশধর, এত সহজে তারা ভেঙে পড়ে না। ফলে অমরেন্দ্র সেই ট্রেনেই পাকুড় চলে যান। কিন্তু তার শরীর ক্রমাগত অসুস্থ হতে থাকে। ভীষণ জ্বর নিয়ে ৩ দিন পরে তিনি আবার পাকুড় থেকে কলকাতায় ফিরে আসেন। কলকাতার পাকুড় প্যালেস গেস্ট হাউসে ডক্টর নলিনী রঞ্জন সেনগুপ্তার তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকেন। তখনকার দিনে ডক্টর সেনগুপ্তা ছিলেন কলকাতার বিশিষ্ট চিকিৎসকদের মধ্যে অন্যতম। তিনি অমরেন্দ্রর বাহুতে সূঁচের চিহ্ন খুঁজে পান এবং রক্ত কালচারের পরামর্শ দেন। ট্রপিক্যাল মেডিসিন স্কুল থেকে ডক্টর গুপ্তাকে ডাকা হয় রক্তের নমুনা সংগ্রহ করার জন্য। এরই মধ্যে অমরেন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার ডান বাহু অস্বাভাবিকভাবে ফুলে যায়। শরীরের অভ্যন্তরেও কিছু সমস্যা দেখা দেয়। ডক্টর সেনগুপ্তা অমরেন্দ্রর অবস্থা দেখে আশঙ্কিত হয়ে পড়েন, কিন্তু তার মতামতকে উপেক্ষা করে বিনয়েন্দ্র নিজের কিছু কেনা ডাক্তারকে নিয়ে এসে অমরেন্দ্রকে পরীক্ষা করায় এবং সেই সকল ডাক্তারেরা অমরেন্দ্রর শারীরিক অবস্থা সম্বন্ধে মিথ্যে আশ্বাস দিয়ে যায় পরিবারের লোকেদের কাছে। ৩রা ডিসেম্বর অমরেন্দ্র কোমায় চলে যান এবং পরের দিন অর্থাৎ ৪ঠা ডিসেম্বর অমরেন্দ্রর মৃত্যু ঘটে। ডক্টর সেনগুপ্তা ডেথ সার্টিফিকেট দিতে অসম্মত হন, কিন্তু বিনয়েন্দ্রর আনা ডাক্তারদের মধ্যে একজন ডেথ সার্টিফিকেট দিয়ে দেন এবং তড়িঘড়ি অমরেন্দ্রর দেহটিকে কালীঘাট মহাশ্মশানে দাহ করে দেওয়া হয়। অমরেন্দ্রর মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় সেপটিক নিউমোনিয়া, কিন্তু রক্ত কালচারের যখন রিপোর্ট আসে তার মধ্যে পাওয়া যায় রক্তে রয়েছে বিবনিক প্লেগের জীবাণু। বিষয়টি সঙ্গে সঙ্গে জনস্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো হয়,
কারণ 1896 সালে ভারতের বহু জায়গায় প্লেগ মহামারীর আকার ধারণ করেছিল। কিন্তু ধীরে ধীরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্লেগের ভয়াবহতা কমতে থাকে। 1933 সালের পূর্ববর্তী 5 বছরে প্লেগের ফলে মাত্র একটি মৃত্যুর কথাই নথিতে পাওয়া যায়। স্বভাবতই অমরেন্দ্রর ঘটনা সরকারি স্বাস্থ্য মহলের কপালে ভাঁজের সৃষ্টি করে। কলকাতার অনেক নামকরা ডাক্তার অমরেন্দ্রর মৃত্যুর মধ্যে অন্য কিছুর গন্ধ পাচ্ছিলেন। অমরেন্দ্রর পরিবারের সদস্যরাও কিছু সন্দেহ করেছিলেন, কারণ বিনয়েন্দ্র যে ছোট ভাই অমরেন্দ্রকে পছন্দ করে না সেটা কারোরই অজানা ছিল না। কিন্তু রাজপরিবারের সম্মান কলুষিত হবে ভেবে কেউ পুলিশের কাছে কিচ্ছু বলেননি। শেষ পর্যন্ত অমরেন্দ্রর এক আত্মীয়, যার নাম ছিল কমলা প্রসাদ, তিনি 1934 সালের জানুয়ারি মাসে কলকাতার ডেপুটি পুলিশ কমিশনারের কাছে অমরেন্দ্রর মৃত্যুটি স্বাভাবিক না হওয়ার সন্দেহ প্রকাশ করেন এবং তদন্তের জন্য একটি আবেদনপত্র জমা দেন। পুলিশ কমিশনার তদন্তের জন্য একটি দক্ষ কর্মচারীর দল গঠন করেন, যার মধ্যে ছিলেন দক্ষ অফিসার লে ব্রোক এবং বেঙ্গল ইন্টেলিজেন্স সার্ভিসের শরৎচন্দ্র মিত্র। তদন্তে প্রকাশ পায় এই পুরো ঘটনাটি ঘটানোর মূল অপরাধী হচ্ছে অমরেন্দ্রর বৈমাত্রেয় দাদা বিনয়েন্দ্র। এই পরিকল্পনার সাথে কিছু ডাক্তারদেরও নাম জড়িয়ে যায়, বিশেষত ডক্টর তারানাথ ভট্টাচার্যের নাম। জানা যায় অমরেন্দ্রর শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে বিবনিক প্লেগের জীবাণু প্রবেশ করিয়ে দেওয়া হয়। কিছু অসৎ ডাক্তার এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য বিভিন্ন বিদেশি সংবাদপত্র ভারতীয় ডাক্তারদের ধিক্কার জানায়। 1934 সালের 3রা আগস্ট সিঙ্গাপুরের এক ইংরেজি পত্রিকা দ্য স্ট্রেইট টাইমস তাদের প্রতিবেদনের নাম দিয়েছিলেন ভারতীয় ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ। বলা হয়, স্বঘোষিত ডাক্তার তারানাথ ভট্টাচার্যের বুদ্ধিতেই নাকি এই ভয়ঙ্কর পরিকল্পনাটি সংঘটিত হয়েছিল। যদিও তারানাথ ভট্টাচার্য কোনো প্রশিক্ষিত ডাক্তার ছিল না, এই স্বঘোষিত ডাক্তার তারানাথ সদা সর্বদা বিনয়েন্দ্রর সাথে ছায়াসঙ্গীর মতো থাকত। সে কলকাতার একজন ডাক্তার ডক্টর উকিলের ল্যাবরেটরিতে সহযোগী অর্থাৎ ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত। ডক্টর উকিলেরই একটি চিঠি নিয়ে তারানাথ বোম্বে যায়। তখন মুম্বাই বোম্বে নামে পরিচিত ছিল। ডক্টর উকিলেরই একটি চিঠি নিয়ে তারানাথ বোম্বে যায় এবং সেখানকার হফকিন্স ইনস্টিটিউটে নিজেকে একজন প্রাণী বিশেষজ্ঞ বলে পরিচয় দেয়। 1896 সালে যখন প্লেগ ভয়ঙ্কর চেহারা নিয়েছিল ভারতের বিভিন্ন জায়গায়, তখন এই হফকিন্স ইনস্টিটিউটেই প্রথমবার প্লেগের ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা চালানো হয়। হফকিন্স ইনস্টিটিউটের বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীদের কাছে সে নিজেকে একজন প্রাণী বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়েছিল এবং বলেছিল যে প্লেগের জীবাণু নিয়ে সে নাকি কিছু পরীক্ষা নিরীক্ষা করছে, যার ফলে প্লেগের ভ্যাকসিন তৈরি করা অনেক বেশি সহজ হয়ে যাবে। সেই কারণে তার প্লেগের কিছু জীবাণু প্রয়োজন। কিন্তু অত সহজে প্লেগের জীবাণু তাকে দেওয়া হয়নি। অনেক চেষ্টা চরিত্রের পর, অনেক কাঠখড় পোড়ানোর পর প্লেগের জীবাণু সংগ্রহ করেই কাউকে কিছু না জানিয়ে বোম্বে থেকে তারানাথ কলকাতায় ফিরে চলে আসে। এরপর আরেকজন ডাক্তার ডক্টর শিবপদ ভট্টাচার্য, যিনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, তাকেও এই ষড়যন্ত্রে সামিল করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত কিছু অসৎ মানুষের তত্ত্বাবধানে অমরেন্দ্রকে হত্যার সমস্ত পরিকল্পনা ছকে ফেলা হয়। শেষে প্রয়োজন পড়ে একজন মানুষের, যে অমরেন্দ্রকে এই জৈবিক অস্ত্র দিয়ে হত্যা করবে। এই ব্যক্তি হাওড়া স্টেশনের ভিড়ের মধ্যে অমরেন্দ্রর হাতে ইঞ্জেকশনের মাধ্যমে প্লেগের জীবাণুর অনুপ্রবেশ ঘটিয়েছিল। দুঃখজনক ঘটনা হল, বাকি সকলেই শেষ পর্যন্ত ধরা পড়লেও যে ব্যক্তি ইঞ্জেকশনটি দিয়েছিল তার কোনো হদিশই কিন্তু কোনোদিন আর পাওয়া যায়নি। জানা যায় এটি কিন্তু একমাত্র চেষ্টা নয়, এর আগে 1932 সালেও নাকি অমরেন্দ্রকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেবার টিটেনাসের জীবাণু চশমার মধ্যে লাগিয়ে জোর করে অমরেন্দ্রকে পড়ানোর চেষ্টা করা হয়। সেই সময় চশমার গঠন পদ্ধতি ছিল অন্যরকম। চশমাটিকে নাকের ওপর বসিয়ে দিতে হতো, ফলে চশমার গায়ে যদি কোনো জীবাণু লেগে থাকে সেটা যে পড়বেন তার শরীরে রক্তের মাধ্যমে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। সেই যাত্রায় অমরেন্দ্রর প্রাণ বেঁচে যায়। এই ঘটনা বিদেশের সংবাদপত্রগুলিতেও চরম চাঞ্চল্য সৃষ্টি করেছিল। 1935 সালের 25শে ফেব্রুয়ারি টাইম ম্যাগাজিন এই পুরো ঘটনাটি নিয়ে সম্পূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, যার নাম দেওয়া হয়েছিল মার্ডার উইথ জার্মস। তদন্তকারী অফিসারদের সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতের বিচারে বিনয়েন্দ্র এবং তারানাথ সহ 5 জন দোষী সাব্যস্ত হয়।
বিনয়েন্দ্র এবং তারানাথকে ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জে আন্দামানের সেলুলার জেলে অর্থাৎ কালা পানিতে পাঠিয়ে দেওয়া হয়। রায় দিয়েছিলেন জাস্টিস জে লর্ড উইলিয়ামস 1936 সালের 10ই জানুয়ারি। কিন্তু 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে সেলুলার জেল থেকে সকল বন্দীকে ছেড়ে দেওয়া হয় এবং বিনয়েন্দ্র পাকুড়ে ফিরে আসে। তারানাথের ব্যাপারে পরবর্তীতে আর কিছু জানা যায়নি। শোনা যায় বিনয়েন্দ্র নাকি শেষ জীবনে পাগল হয়ে গেছিল। আবার কোনো কোনো ক্ষেত্র থেকে জানা যায় বিনয়েন্দ্র নাকি পুলিশের গুলিতেই নিহত হয়েছিল। কি করা যাবে, পাপের শাস্তি যদি আইন না দেয়, ভগবান কিন্তু দেয়নি। ঘটনাটি শুনলে সত্যিই অবাক লাগে, কারণ এত বছর আগে কোনো মানুষের মস্তিষ্ক থেকে এত ভয়ঙ্কর একটা খুনের পরিকল্পনা আসতে পারে, সত্যি অদ্ভুত। যাই হোক, ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ। অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ কথা দিলাম আগামীতে এমন অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। সঙ্গে থাকুন, খুব শীঘ্রই আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। নমস্কার।